ওয়েলকাম এভরিওয়ান। আমরা ইলাস্টিসিটি পড়ছিলাম, মানে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতার যে ভৌত রাশিগুলো আছে, মানে যেগুলো মেজার করা যায়, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পীড়ন। তো পীড়নটা কি জিনিস সেটা আমরা এখন শিখে নেব। আজকের লেকচারে পীড়ন সম্পর্কে ডিটেইলস কনসেপ্ট দেব, যেটা তোমাদের নিট, জেইই এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সেমিস্টার 2 যে এক্সামটা আসছে, খুব কার্যকরী হবে। ওকে? তাহলে শুরু করা যাক। ইংরেজিতে বলে স্ট্রেস, বাংলায় বলে পীড়ন। পীড়ন বিষয়টা কি না, বস্তুর উপর যখন আমি কোনো বল প্রয়োগ করি, দেখ, এটা আমরা প্রথম লেকচারে খুব সুন্দর করে আলোচনা করেছিলাম যে বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয়, বস্তু তাকে বাধা দেয়। কনসেপ্টটা খুব ক্লিয়ার করো যে কোনটাকে আমরা, কোন বলটাকে নিচ্ছি। এখানে দুটো বলের কথা আসবে। ঠিক আছে? ধরে নাও কোনো একটি বস্তু আছে, কোনো একটি বস্তু রয়েছে। ওকে? তো বস্তুর উপর তুমি বাইরে থেকে একটা বল প্রয়োগ করছো, যেটাকে আমরা বলবো এফ এ। এ ফর অ্যাপ্লাইড ফোর্স। এফ এ, যেটাকে আমি প্রয়োগ করছি, আমি যেটা অ্যাপ্লাইড ফোর্স। ওকে? এখন যেই মুহূর্তে আমরা বলটা প্রয়োগ করছি, সেই মুহূর্তে বস্তুর ভিতরে যে ইন্টারনাল স্ট্রাকচার আছে, মেটেরিয়ালের যে স্ট্রাকচার আছে, সে কি করবে? বস্তুকে বাধা দেবে উল্টো দিক থেকে। উল্টো দিক থেকে বাধা দেবে। সেটা হচ্ছে আমাদের এফ আর। এফ আর কি? রেস্টোরিং ফোর্স, মানে বস্তুকে আগের জায়গায় ফিরিয়ে আনতে চাইছে, যে রিস্টোর করতে চাইছে। তাহলে এটা হচ্ছে রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স। ওকে? তো এই যে দুটো বলের ক্রিয়া হচ্ছে, সেই ক্রিয়ার ফলে এর একটা সাম্যাবস্থায় আসার চেষ্টা করছে। ওকে? দ্যাটস দ্য ডিফারেন্ট থিং। যে সাম্যাবস্থায় আছে কি নেই সেটা পরের কথা। এখন এই যে বলটা প্রয়োগ করা হচ্ছে এবং বস্তুর ভিতরে যে বলটা তৈরি হচ্ছে, এইটা কতটা এরিয়া জুড়ে হচ্ছে। কেন এরিয়ার কথা বলছি? কেন নয়? কারণ বস্তু এখানে, বস্তু বিন্দু নয়। ওকে? বস্তু এখানে কি? বস্তু বিন্দু নয় কিন্তু। তাহলে ধরে নাও যে আমি এটাকে, ছবিটাকে একটু ডিফারেন্ট করে দিচ্ছি, চোঙ বানিয়ে দিচ্ছি একটা, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে বস্তুর এই যে তলটা দেখছো, এই তলটা উপরে একটা বল প্রয়োগ হচ্ছে এফ পরিমাণে, এফ অ্যাপ্লাইড। ওকে? এবং এই যে এরিয়াটাকে, এটাকে আমরা নাম দিচ্ছি এ বলে। এই এ হচ্ছে অ্যাপ্লাইড, আর এটা হচ্ছে এরিয়া। আচ্ছা, এটাকে স্মল করে দিই, তাহলে তোমাদেরও সুবিধা হবে। ওকে? এবার এই যে রেস্টোরিং ফোর্স উল্টো দিক থেকে আসছে, সে কতটা এরিয়ার উপর পড়ছে? সেই সেম এরিয়ার উপর পড়ছে, তাই না? তাহলে পীড়নের ডেফিনিশন কি বলবো আমরা? পীড়ন সমান সমান রেস্টোরিং ফোর্স ভাগ এরিয়া। এফ আর ভাগ এরিয়া। ওকে? তার মানে অ্যাপ্লাইড ফোর্স কিন্তু নয়। মাথায় নাও এটা। যেটা কিন্তু অ্যাপ্লাইড ফোর্স বা এরিয়া নয়। এটা কি? না, রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্স বাই এরিয়া। বেশ ভালো কথা। তো আমি অ্যাপ্লাইড ফোর্স তো আমি মাপতে পারছি। বাইরে থেকে যে বলটা দিচ্ছি, তো দ্যাট ইস গুড। কিন্তু রেস্টোরিং ফোর্স মাপবো কি করে? এইখানে আমাদের চলে আসবে নিউটনস থার্ড ল। কি চলে আসবে? এবার N3, নিউটনস থার্ড ল। সেখানে কি বলেছিল? না, বস্তুর উপর যখন তুমি বল প্রয়োগ করছো, এই যে বলটা প্রয়োগ করছো, তখন কি হবে? বস্তু তোমার উপরে সমপরিমাণ কিন্তু বিপরীত বল প্রয়োগ করবে। তাই না? বস্তু তোমার উপরে সমপরিমাণ এবং বিপরীত বল প্রয়োগ করবে। অর্থাৎ নিউটনস থার্ড ল মানতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে এফ আর, এই রেস্টোরিং ফোর্স কার সমান হবে? এফ অ্যাপ্লাইড এর সমান হয়ে যাবে। এইবার আমার অনেক ইজি হয়ে গেল। অর্থাৎ পীড়ন হয়ে গেল কত? পীড়ন সমান সমান এফ অ্যাপ্লাইড বাই এরিয়া। ওকে? তাই একটু নিউমেরিক্যাল করা যাক এই বিষয়ের উপরে। একটুখানি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটু নিউমেরিক্যাল করা যাক। নিউমেরিক্যাল মানে হচ্ছে কি? জানো তো? হুম, প্রবলেম। তো ধরা যাক এটার একটা চোঙ আছে। এই চোঙটা উপরে আমি 20 নিউটন বল প্রয়োগ করলাম। কত বল করলাম? 20 নিউটন। এবং এই যে চোঙের যে মাথাটা, এটার একটা রেডিয়াস আছে। ধরে নাও এর রেডিয়াসটা হচ্ছে আ r সমান সমান ধরো 3 মিটার স্কয়ার, বা 3 মিটার স্কয়ার কেন? 3 মিটার। ওকে? এইবার তাহলে এক্ষেত্রে আমি পীড়ন বের করব। পীড়নটা কত? তাহলে সেক্ষেত্রে পীড়ন হচ্ছে কত? অ্যাপ্লাইড ফোর্স ভাগ এই যে এরিয়াটা সেটা, তাই না? এই যে এরিয়াটা, এরিয়া।
এবার অ্যাপ্লাইড ফোর্স 20 নিউটন পেয়েছি আমরা, এবং অ্যাপ্লাইড এরিয়া কত? এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। ওকে, পাই আর স্কয়ার হলো, আর এর ভ্যালু সব আমি জানি। তাহলে 20 নিউটন বাই পাই আর স্কয়ার মানে 9 ইউনিটটাকে আমরা রেখে দিচ্ছি এখন, কারণ ইউনিট আমরা এখনো জানি না, 9 মিটার স্কয়ার। এবার 9 পাই ইত্যাদি ইত্যাদি। তাহলে এবার এইটা একটা ভ্যালু, তাই না? দিস ইজ জাস্ট এ ভ্যালু। কারণ এটা একটা ভ্যালু। ভ্যালুটা কত হবে ক্যালকুলেশন তো করাই যায়। কিন্তু ইম্পোর্টেন্ট জায়গাটা কিন্তু এখানে আ ভ্যালুটা নয়। ইম্পোর্টেন্ট জায়গা হচ্ছে এই যে ইনি। ওকে? তাহলে দেখো আমি যখন প্রবলেমটা করার চেষ্টা করছি তখন যদি আমি ইউনিট শুদ্ধ বসাই তাহলে পীড়নের ইউনিটটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে পীড়নের ইউনিট কত হলো? বলো। পীড়নের ইউনিট কত হচ্ছে? ইউ পীড়ন। সেটা হচ্ছে নিউটন মিটার টু দি পাওয়ার -2। এখান থেকে দেখতে পাচ্ছ, তাই না? ডাইমেনশন, ডিম। অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স এ ডাইমেনশনকে এভাবে লেখা হয়। যখন ম্যাথমেটিক্স এর স্পেস গুলোকে নিয়ে আলোচনা করা হয় না? বিভিন্ন রকমের স্পেস আছে। ভেক্টর স্পেস তার মধ্যে একটা অন্যতম। যখন আমরা বলি যে এটা কত ডাইমেনশন স্পেস ম্যাথমেটিক্স তখন এটাকে লেখা হয় এইভাবে লেখে না, এটা ডিআইএম লেখে। ধরো এরকম লিখলো ডিআইএম 3 তার মানে ডাইমেনশন 3। ম্যাথমেটিক্স এর ভাষায় এইভাবে লেখা হয় টপোলজি বা ইত্যাদি এইসব সাবজেক্টগুলো যদিও তোমাদের এখনো জানার কথা নয়। শব্দগুলো এখন তোমাদের পরিচিতই নয়। কিন্তু জাস্ট ফর ইউর কাইন্ড ইনফরমেশন। তাহলে এই যে ডাইমেনশনটা কত হবে? তো ডাইমেনশন আমরা লিখছি কিভাবে? এই ডাইমেনশনের সঙ্গে এই ডাইমেনশনের ডিফারেন্স রয়েছে। এই ডাইমেনশন হচ্ছে ফিজিক্যাল মাত্রা। মানে আ মৌলিক রাশিগুলোর উপরে কোন একটি ভৌত রাশি কি ভাবে নির্ভর করছে তার তার একটা মেজারমেন্ট। আর এই ডাইমেনশন হচ্ছে যে স্পেসের ডাইমেনশন। ওকে? এটা একটা ডিফারেন্ট আইডিয়া। এটার সঙ্গে এটার গুলিও না। বলা উচিত হয়নি। তো নিউটন মিটার টু দি -2 তাহলে এখানে আমরা কি করব ভেঙে ফেলি। নিউটন মানে কত? নিউটন মানে হচ্ছে কত? এম এল টি টু দি -2 মুখস্থ করে ফেলতে হবে এটা। নিউটনটা সবসময় লাগে। তার সাথে রয়েছে কত? মিটার টু দি পাওয়ার -2 তার মানে আল্টিমেটলি দাঁড়ালো কত? মিটার মানে হচ্ছে লেন্থ, সরি এটা লেন্থ হবে। তাহলে এম এল টু দি পাওয়ার কত হবে? -1 তাই না? -1 তো। এই যে এখানে +1 এখানে -2 এবং টি টু দি -2 খুব ইম্পোর্টেন্ট দুটো বিষয় এখানে আমরা শিখে নিলাম। একটা হচ্ছে এটা, যেটা হচ্ছে মাত্রা, আরেকটা কি? না ইউনিট। তো এটাকে যদি আমরা বলি যে এটা হচ্ছে এসআই ইউনিট, তো সিজিএসসি কত হবে বলো তো? সিজিএসসি নিউটন রিপ্লেস হয়ে যাবে কিসে? ডাইনে, তাই না? ডাইনে। আর মিটার রিপ্লেস হবে কিসে? সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার? কিছুই না। এখানে জাস্ট নিউটনকে ডাইন করা হয়েছে, মিটারটাকে সেন্টিমিটার টু দি -2 করা হয়েছে। দেখো ফান্ডামেন্টালি যখন আর মাত্রা পড়েছিলাম খুব ভালো করে পড়েছিলে কিনা আমি জানি না, বা ভালো করে বিষয়টা বুঝেছিলে কিনা যে ডাইমেনশন অ্যানালাইসিস এর একটা পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কোন একটা ইকুয়েশন যদি থাকে ইকুয়েশন ফরম্যাট সেম থাকে। মানে এটা দেখো এটার ফরম্যাট কি? একটা টার্ম এবং অন্য টার্মে -2 এখানেও তাই। একটা টার্ম অন্য টার্মে -2 অর্থাৎ এই যে ফরম্যাটটা সেম রাখা এটা একটা খুব ইম্পোর্টেন্ট বিষয়। ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর এটা একটা খুব দুর্ধর্ষ ধর্ম যে ওরা কি করে না এই আ ফরম্যাটটা সেম রাখে। ইকুয়েশনের ফরম্যাট সেম রাখে। এবং যার জন্য আমাদের এত ইজি হয় বিষয়টা। আদারওয়াইজ এটা একটা বিতিকিচ্ছিরি ব্যাপার। ওকে, ক্লিয়ার? ওকে, গুড। এইগুলো কেন বলছি? যে এগুলো হয়তো তোমার প্রশ্ন আসবে না যে কেন এটা করা হয়, কেন ওটা করা হয় না। কনসেপ্ট ক্লিয়ার করা দরকার যে কেন এটা হয়। ভালো কথা। এবারে এই যে স্ট্রেস আমরা পড়লাম, স্ট্রেস এর অনেক রকম আছে। কিরকম রকম আছে? ১ম কথা হচ্ছে যে স্ট্রেস একটা হয় লংগিটিউডিনাল। দেখো ভালো করে খুব মজার জিনিস এগুলো। এটাকে যে এই টপিকটাকে যদি স্ট্রেসটাকে যদি ক্লিয়ার করে ফেলতে পারো দেখো সব ইজি হয়ে যাবে। লংগিটিউডিনাল কারণ এটাই সমস্যা তৈরি করে। লংগিটিউডিনাল। লংগিটিউডিনাল মানে বলতে পারি আমরা যে বস্তু দৈর্ঘ্য বরাবর যে আমরা পীড়নটা ইউজ করা হয়। কিরকম ব্যাপারটা? আমি এখানে একটা ছবি আঁকি বরঞ্চ। ধরে নাও যে এরকম একটা শক্ত কোনো একটা সাপোর্ট রয়েছে। হতে পারে তোমার যে ঘরের যে সিলিং রয়েছে সেই সিলিং, সিলিং ধরে নাও।
এখান থেকে একটা সুতো ঝুলছে বা একটা মেটাল ওয়্যার ঝুলছে, এনিথিং। তুমি যা ইচ্ছা তাই ঝুলাতে পারো। এবং তার নিচে একটা বস্তুর একটা কি করা আছে? না কোনো একটা ভারী কিছু চাপানো আছে। কি হবে? খুব স্বাভাবিক যে এটাকে চাপালে এই যে ওয়্যারটা এটা এক্সটেনশন হবে। তাই না? একটা এক্সটেনশন। ভালো করে বুঝে নাও এটা। তাহলে এটা একটা এক্সটেনশন হবে। তার মানে এখানে ও আগে ১ম এ ছিল এইটুকু, পরে হয়ে গেল ও এইখানে। ওকে? তার মানে এটা কোন বরাবর কাজ করছে? বস্তুর দৈর্ঘ্য বরাবরে কাজ করছে, এই বরাবর। এই যে পীড়নটা, এই ধরনের পীড়নটাকে আমরা কি বলব? লঙ্গিটিউডিনাল স্ট্রেস বা লঙ্গিটিউডিনাল পীড়ন। ওকে? তাহলে এক্ষেত্রে কি হবে ব্যাপারটা? এক্ষেত্রে যথারীতি ডেফিনিশন এ সব ক্ষেত্রেই একই হবে। F বাই এরিয়া। ওকে? F বাই এরিয়া। তুমি এখানে একটা মেটাল সিলিন্ডারও ভাবতে পারো। যে আমি একটা সিলিন্ডারের সাথে ঝুলিয়েছি। তাহলেও একই। সেটা কোনো ডেফিনিশন স্ট্রেস এর ক্ষেত্রে সবসময় F বাই A। একদম মাথায় ঢুকিয়ে নাও যেকোনো বস্তু হোক, যেমনই হোক। ধরো একটা চৌকো বস্তু আছে। চৌকো বস্তু আছে। তার উপর তুমি ফোর্স এপ্লাই করছো, তাহলে সেক্ষেত্রে কি হবে? ফর্মুলা এটাই হবে, শুধু এরিয়াটা বদলাতে থাকবে। এরিয়ার মেজারমেন্ট বদলাতে থাকবে। তাহলে দেখো যখন সার্কেল নিচ্ছি তখন সেটা কত হচ্ছে পাই আর স্কয়ার। যখন সেটাকে স্কয়ার নিচ্ছি তখন এটা হয়েছে, যদি এরিয়া সরি প্রত্যেকটা বাহু যদি A হয় তাহলে এটা হয়ে যাবে A স্কয়ার। যদি এটা একটা রেক্টেঙ্গেল হয় তাহলে রেক্টেঙ্গেল মানে এরিয়াটা বলছি আমি। এই ফ্রন্ট এরিয়া বলতে পারো। ঠিক আছে? এটাকে একটা স্কয়ার বানিয়ে দিই, একটা কিউব বানিয়ে দিই। কিউব, ঠিক আছে? আ এটা একটা কি হবে? সিলিন্ডার হতে পারে কিংবা একটা স্ফিয়ার কে মাঝখান থেকে কেটে দেওয়া হতে পারে। তো এই ক্ষেত্রে কত হবে? এক্ষেত্রে এরিয়াটা হবে আ ধরো একটা বাহু A, একটা বাহু B। তাহলে এর এরিয়া হচ্ছে AB। তো এগুলো কাজে লাগবে। এইগুলো ক্যালকুলেশন এ কাজে লাগবে। ওকে? তাহলে লংগিনিউরাস স্ট্রেস এর ক্ষেত্রে কি হচ্ছে? লম্বালম্বিভাবে ব্যবহার হচ্ছে। এবার এর আবার ২ টো রকম আছে। একটা হচ্ছে যে প্রসারণ, সংকোচন। সে কি কাণ্ড? প্রসারণ সংকোচন আবার এখানে এলো কেন? আ এখানে একটা খুব মজার বিষয়। এগুলো ছোট, ছোট বিষয় যদিও। তোমাকে আ বুঝে নিতে হবে যে কিভাবে ফোর্সটা এপ্লাই হচ্ছে। প্রবলেম করার সময় তুমি দেখে নিতে হবে ফোর্সটা কিভাবে এপ্লাই হচ্ছে। লম্বভাবে এপ্লাই হচ্ছে কিনা। অর্থাৎ এই যে দৈর্ঘ্য বরাবর এপ্লাই হচ্ছে। এটার প্রসারণ কি করে হতে পারে? এই যে উদাহরণটা, এটা একটা প্রসারণের উদাহরণ। যে একটা সুতো ঝুলিয়েছো, তুমি একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছো। তাহলে কি হবে? বস্তু প্রসারিত হবে। এটা হচ্ছে প্রসারণের উদাহরণ। এখন সংকোচনের উদাহরণ, তোমরা YouTube ভিডিও প্রচুর দেখো। দেখো তো? হুম। তার মধ্যে একটা অন্যতম জিনিস হয়তো তোমরা দেখেছো যে মেটালিক প্রেস যেটা হয়। মানে যেগুলো জিনিসটাকে কম্প্রেস করে দেয়। এরকম একটা জিনিস যদি ধরো প্রাথমিক অবস্থায় একটা বস্তুর উপর চাপ পড়ছে। তো এটা একটা মেটাল। এইবার উপর থেকে যখন প্রেশার দেওয়া হচ্ছে কি হয়? এই উপর থেকে প্রেশার দিলে এই জিনিসটা কম্প্রেস হয়ে গিয়ে ছোট হয়ে গেছে। তার মানে এটা সংকোচন হয়েছে। এটা সংকোচন হয়েছে মানে এর লেংথ এর কথা যদি ভাবো, এর লেংথ ছোট হয়ে গেছে। ওকে? তাহলে সেক্ষেত্রে স্ট্রেস কি হবে? সিম্পল, দিস ইজ আলাদা কিছুই না। আলাদা কিছুই না। যেটা আলাদা হবে সেটা আমি খুব ভালো করে আলোচনা করব। একটুখানি মন দিয়ে শুনবে সেটা। ওকে? তাহলে সংকোচনও হতে পারে, প্রসারণও হতে পারে। প্রসারণ মানে তারের দৈর্ঘ্য বেড়ে যাবে। তারের দৈর্ঘ্য বেড়ে যাবে। আর সংকোচন মানে ছোট হয়ে যাবে। দুটোই হতে পারে। স্ট্রেস এর ক্ষেত্রে আমাদের দুটোই হতে পারে। স্ট্রেস দুটোই ঘটাতে পারে। স্ট্রেস চেপে দিতে পারে, আবার টেনে লম্বাও করতে পারে। সেটা এখন ডিপেন্ড করছে যে আমরা কিভাবে কাজ করছি আরকি তার উপরে। যেমন ব্রিজের ক্ষেত্রে প্রসারণটাকে আমার ক্যালকুলেট করতে হয়। কারণ ব্রিজে কি করা হয়? তারগুলোকে টেনে টান থাকে তো নাকি? তারগুলো এরকম টান থাকবে। তোমার ব্রিজের ছবি-টবি দেখেছো বা ব্রিজ নিজেরাও দেখেছো, যারা কলকাতার দিকে তারা তো হামেশা দেখতে পাচ্ছ যে ওই মা কোন সেতু? এই হাওড়া তো নয়? বোধহয় বিদ্যাসাগর সেতু বোধহয় ওরকম ওয়্যার দিয়ে বাঁধা আছে। তো ওয়্যার গুলো কি হচ্ছে সময়ের সাথে কিন্তু কি হচ্ছে? এক্সটেন্ড করে যায়। যার জন্য মাঝে মধ্যে রিপেয়ার করতে হয়। সম্ভবত হুগলি সেতু রিপেয়ার হচ্ছে। হুগলি সেতুর যে ওয়্যার গুলো আমি জানি না ওটা ওয়্যার কিনা, অতটা আমার মাথায় নেই। বাট সম্ভবত ওখানে ওয়্যার আছে, ওয়্যারিং আছে। মানে যেগুলো দিয়ে হচ্ছে ব্রিজ গুলোকে ধরে রেখেছে। এবার ক্রমশ টান পড়তে কি হবে? ওটা আস্তে, আস্তে
ঢিলা হতে থাকবে, মানে প্রসারিত হতে থাকবে। তখন আবার ঠিক করো। ওকে? কিন্তু সংকোচনটা কোথায় ব্যবহার করা হয়? সংকোচন মূলত ব্যবহার করা হয় যখন কোনো বড় জিনিসকে ছোট করা হয়। বিশেষত ভাংড়ি বলে না? এই যে ভাংড়ি মানে ভাঙাচোরা জিনিসপত্র মেটাল-টেটাল কিনে ফিনে নিয়ে যায়। ওরা কি করে? ওরা মূলত এইসব মেটালিক যে জিনিসগুলো সেগুলোকে কম্প্রেস করে। কম্প্রেস করে চেপে ছোট বানায়। ছোট না বানালে কি হবে? অত বড় একটা ধরো একটা সাইকেল ধরো। ভাঙা সাইকেল পড়ে আছে, সেই সাইকেলটার মেটাল দিয়ে তৈরি। তো অত বড় সাইকেলটা নিয়ে করব কি? বরঞ্চ ওটাকে ভেঙে চুরে একটা দলা পাকিয়ে দিই। দলা পাকিয়ে ফার্নেসে ঢুকিয়ে দেব। তখন আমাদেরকে এই দলা পাকানোর কাজ করবে কে? এই আ প্রেস। ওকে? তখন এই কাজ করবে এই প্রেস বা হাইড্রোলিক প্রেস বলো বা যাই বলো না কেন। তো ওটাকে ছোট করে দেবে। ২ রকমই হতে পারে এবং দুটো ক্ষেত্রেই আমাদের একটা স্ট্রেস কাজ করে। সেই স্ট্রেসের মানটা কিন্তু এটা। ফোর্স বাই এরিয়া। স্ট্রেসে কোন রকম গল্প নেই। ভালো কথা। এবার আসি খুব ইম্পোর্টেন্ট আরো একটা স্ট্রেসে সেটা হচ্ছে আরেকটা পীড়ন। এটাকে আমরা বলব ভলিউম বা আয়তন পীড়ন। আয়তন, আয়তন পীড়ন। বেশ। আয়তন পীড়নের কাজটা কি? আয়তন কি করে? যে বস্তুর আয়তন কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয়। কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয়। ঠিক আগের মতনই। তারের ক্ষেত্রে এটা হয়েছিল, হয় ওটাকে লম্বা করে দেবে, নয় ছোট করে দেবে। ওকে? একটা খুব সহজ বা ছোট্ট উদাহরণ তোমাদের আমি দিতে পারি। সেটা হচ্ছে বেলুন। আ এই এক্সপেরিমেন্টটা যদি তোমরা মনে করো বাড়িতে করতে পারো। খুব সোজা এক্সপেরিমেন্ট। করে আমাকে যদি কমেন্ট করো তো খুব ভালো হয় যে তোমরা কি পেলে? ফিজিক্স ইস অল অ্যাবাউট ফাইন্ডিং। ফিজিক্সে খুঁজে বেড়ানোটা দরকার। কি পেলাম? করে দেখি কি হলো। অনেক সময় হাতে করা যায় না তখন এক্সপেরিমেন্টটা থট অর্থাৎ ব্রেইন থেকে করতে হয়। যে আচ্ছা লজিক্যালি সাজাবো। ওকে? সেরকম একটা এক্সপেরিমেন্ট। তোমরা চাইলে এটা বাড়িতে করতে পারো খুব সোজা যেহেতু। তোমরা একটা কাজ করবে। একটা বেলুন নেবে। কি লাগবে? ১ নম্বর হচ্ছে বেলুন। আর কি লাগবে? জল ভর্তি পাত্র। ব্যাস দ্যাটস ইট। জল ভর্তি পাত্র। ওকে? কি করতে হবে? না এই যে জল ভর্তি পাত্রটা রয়েছে, এই পাত্রটা মধ্যে জল আছে। বেশ জল ভর্তি করে দিই। জল ভর্তি, জল ভর্তি, জল ভর্তি। বেশ। এবার আমরা কি করব? বেলুনটাকে ফোলালাম। বেলুনটাকে ফোলালাম, ফোলানোর পর কি করলাম? ফুলিয়ে এটাকে এর মধ্যে চুবিয়ে দিলাম। কি হবে? কি দেখব? লজিক বলছে, সিস্টেমেটিক লজিক বলছে যে বেলুনটা বাইরে যতটা বড় ছিল, ধরো এরকম একটা বড় বেলুন হয়েছিল। ওকে? বেলুনটা ভিতরে গিয়ে ছোট হয়েছে। ওকে, ইস ইট পসিবল? এটা হয় নাকি? ট্রাই করে দেখো হয় কিনা। ট্রাই করে দেখো না। অর্থাৎ বেলুনটাকে যদি আমরা জলের ভিতর চুবিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো বেলুনের যে আয়তন সেটা ছোট হচ্ছে। বেলুনটা ছোট হয়ে যাচ্ছে। প্রাথমিক আয়তন যদি আমরা ভেবে রাখি যে এটা এরকম ছিল, এরকম আয়তন ছিল, তাহলে কি হবে? আয়তন ছোট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে বলো তো? কেন হচ্ছে? বেলুন কেন এতটাই ফোলে? তার চেয়ে বেশি ফোলে না কেন? মানে অসীম অব্দি ফুলে যেতে পারত। হয় না তো? একটা নির্দিষ্ট ফোলানোর পরে ফেটে যাচ্ছে। কেন সে অসীম অব্দি ফোলার পরে ফাটতো? তো হয় না। কারণ কি? আমাদের বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলে একটা চাপ আছে। সেই চাপের কারণে ও যত ইচ্ছা তত ফুলতে পারে না। মেটেরিয়াল স্ট্রেংথ এর কথা আমি বলছি না এখানে। এবার বায়ুমণ্ডলীয় চাপের জন্য এক নির্দিষ্ট আ আ মানে ভলিউম ও একুয়ার করে রেখেছে। যখন জলের মধ্যে চোবাচ্ছি তখন কি হচ্ছে জলের প্রেশার কিন্তু জলও কিন্তু একইভাবে প্রেশার দিচ্ছে। ঠিক জল বাতাসের মতনই প্রেশার দিচ্ছে ৪ দিক থেকে। এখন বায়ুমণ্ডলীয় প্রেশারের চেয়ে এই জলের প্রেশার অনেক বেশি। ফলে ওকে একটু কুঁচকে যেতে হবে। ছোট হয়ে যেতে হবে। তাহলে কি এক্ষেত্রে কি হবে? ভলিউম হ্রাস পেয়ে যাচ্ছে। তাই না? তার মানে এক্ষেত্রে কি হচ্ছে যে আয়তন পীড়ন কি কাজ করছে? না ওর আয়তনটাকে কমিয়ে দিচ্ছে। আয়তন পীড়ন মানে কিন্তু এটা নয় যে ফোর্স বাই আয়তন। নো, দিস ইস নট, দিস ইস নট। আয়তন পীড়ন মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া। ওকে? এটাকে আমরা এভাবে অবশ্যই লিখতে পারি। এই ফর্মে লিখতে পারি কি? এই ফর্মে লিখতে হলে আমাকে কি করতে হবে? F বাই A ইনটু সাম লেংথ ইনটু L। যদি তুমি এভাবে লিখতে চাও, তাহলে এটাকে এভাবে লিখতে পারো। সামটাইমস প্রবলেম করার সময় আমরা এরকম অ্যাপ্রোচ নিয়ে থাকবো। যেটাকে ভলিউমে কনভার্ট করে।
আল্টিমেটলি পীড়ন এটাই। পীড়ন কিন্তু ফোর্স বাই এরিয়া। তাহলে এটা হতে পারে। আবার উল্টোটা হতে পারে যে তুমি একটা বেলুন নিলে, ঠিক এর রিভার্স এক্সপেরিমেন্ট। যে তুমি একটা বেলুনকে নিলে, বেলুনটাকে নিয়ে তুমি জলের মধ্যে ফোলাবে। জলের মধ্যে বেলুনটা রয়েছে, নজেলটা বাইরে রয়েছে এবং তুমি এখান দিয়ে ফোলাবে। মুখ দিয়ে ফোলাতে হবে তার কোনো মানে নেই। এখন এই পাম্পার পাওয়া যায় না? বিশেষত জন্মদিনের জন্য তুমি দেখবে যেকোনো দোকানে পাওয়া যায়। একটা ছোট্ট একটা পাম্পার পাওয়া যায়। ওটা দিয়ে ফোলালে। যতটা পারলে ফোলালে। খুব বেশি ফুলিও না, কারণ একেবারে গন্ডগোল হয়ে যাবে। ফোলালে, মোটামুটি ফুললো। খোলার পর ওই মাথাটা বন্ধ করে দিয়ে তুমি এটাকে বাইরে নিয়ে এসো। দেখবে ও কিন্তু আকারে বেড়ে গেছে। কারণ ভিতরে এই জলের ভিতরে প্রেশারটা বেশি ছিল। এবার কি হলো? প্রেশারটা কমে গেল। তাহলে এই ক্ষেত্রে যে পীড়নটা কাজ করছে সেটা উল্টো দিক থেকে ভলিউম বাড়িয়ে দিচ্ছে। তাই না? আয়তন বাড়িয়ে দিচ্ছে। এই যে প্রেশারটা, এই আমি জলের ক্ষেত্রে আরো বেটার বুঝবো, কারণ এয়ার প্রেশারটা আমাদের ঠিক মাথায় কাজ করে। যদি আমরা এভাবে ভাবি, দেখো যে এর একটা ছোট্ট এরিয়াকে ভাবি আমরা। এই যে এরিয়া, এই এরিয়ার উপর একটা ফোর্স কাজ করছে। এই চারদিক থেকে যেটা কাজ করছিল। এখানে একটা ছোট্ট এরিয়া নিচ্ছি। সেই এরিয়ার উপর একটা ফোর্স কাজ করছে। জলের ক্ষেত্রেও একই। তাহলে এক্ষেত্রে পীড়ন কত হচ্ছে F/A। ওকে? মেজারমেন্ট হচ্ছে সবসময় মনে রেখো, আয়তন পীড়ন হচ্ছে কেমন? আয়তন পীড়ন হোক, দৈর্ঘ্য পীড়ন হোক, যে পীড়নই হোক। পীড়ন মানেই একটাই জিনিস, সেটা হচ্ছে পেটানি। তো পেটানি মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া। মানে এটা তুমি এভাবে ভাবতে পারো, মনে রাখার জন্য বলছি। আ তোমরা তো এটা অভ্যস্ত নও বা তোমরা জানো না এটা। হয়তো অনেকেই জানে না। আ আমাদের ছোটবেলায় যখন স্কুল কলেজে আমরা যেতাম তখন ঠ্যাঙানি ছিল। তো যত সরু বেত হতো তত বেশি লাগতো। কারণ এরিয়াটা কম হয়ে যেত। অর্থাৎ পীড়ন বেশি হতো। পীড়ন মানে পেটানি। মোটা কঞ্চি সাধারণত কেউ নিয়ে আসতো না স্যারেরা। আমি আমার স্যারদেরকে ভীষণ রকম শ্রদ্ধা করি। তোমরা হয়তো বলবে, "হ্যাঁ, স্যাররা পেটাতো। এবার কি কথা?" স্টিল তারা পেটাতেন। আমরা খুব একটা ভালো ছিলাম না। আ মানে পেটানি খাওয়ার মতো কাজকর্ম অনেক করা হইতো বলেই মানে পেটানি খেতাম আরকি। মানে সে এখন আর মুখে বলা যাবে না এমন বাদরামো করা হতো আরকি। সে মুখে বলা, এখন ভাবি যে আমরা করতাম এসব। আমরা এসব করতাম। আজ যখন আমি আমার বাচ্চাদের দেখি যে বাচ্চারা এরকম দুষ্টুমি করে তখন মনে, মনে হাসি পায়। সত্যিই তো। এরাই তো করবে। আমরাও তো করেছি। যাই হোক, সেসব ইতিহাস নস্টালজিয়া বাদ দিয়ে আমরা উম দিক দিয়ে আসি। তো আল্টিমেটলি ব্যাপারটা হয়ে গেল এরকমই যে ফোর্স বাই এরিয়াটা হচ্ছে পীড়ন। তো এরিয়া কমিয়ে দিলে, অবশ্যই ফোর্স সেম রেখে এরিয়া কমিয়ে দিলে পীড়ন বেড়ে যাবে। পীড়ন বেড়ে যাবে। ঠিক আছে? খুব ভালো কথা। এবার যে জায়গাটা আসবো সেটা হচ্ছে একটু খুব বেশি ইম্পোর্টেন্ট জায়গা। যেটাকে বলা হয় শিয়ার। শিয়ারটা বোঝার আগে আমরা কি করব? আমাদের ফোর্স ডায়াগ্রামটাকে একটু ভালো করে বুঝবো। কারণ এখানে না এই ফোর্স ডায়াগ্রামের সঙ্গে একটা খুব বড় সম্পর্ক আছে। ধরে নাও খুব ইম্পোর্টেন্ট এটা। এটা ভিভিআইপি বলব। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ভিভিআইপি মানে ইলাস্টিসিটির কনসেপ্ট এর মধ্যে এটা সবচেয়ে বেশি জটিল বলে মনে হবে। বেশ। মানে কিন্তু জটিল নয় অ্যাকচুয়ালি। খুব সিম্পল। দেখো, আমরা ফোর্স ডায়াগ্রামটাকে বুঝবো অ্যাকচুয়ালি। বস্তুর উপর বল কি সবসময় তার এই বরাবরই প্রয়োগ হবে? তার তো কোনো মানে নেই। বস্তুর উপর বল কিভাবে প্রয়োগ হতে পারে? দেখো, বস্তুর উপর আমি এইভাবে একটা বল প্রয়োগ করলাম। এবার কি হবে? যেই মুহূর্তে তেরচা করে বল প্রয়োগ হয়, তখনই আমাকে তাকে উপাংশে ভাঙতে হয়। তাই না? তাহলে উপাংশে ভাঙতে হলে একটা উপাংশ এই বরাবর, একটা উপাংশ এই বরাবর। ওকে? ওকে, গ্রেট। এবার আমাকে বলো, কোন উপাংশটা কি করছে? জাস্ট ইমাজিন করো যে এই বরাবর বস্তুটাকে যদি আমরা শক্ত করে ধরে রাখি, এই বরাবর শক্ত করে আটকানো আছে। বস্তু মুভমেন্ট নেই কিন্তু। তাহলে এই কম্পোনেন্টটা কি করবে? ওকে টেনে লম্বা করার চেষ্টা করবে। তাই তো? ওকে টেনে লম্বা করার চেষ্টা করবে। কারণ এই বরাবর আটকানো আছে। তাহলে এই যে ফোর্স এর কম্পোনেন্টটা, এটা অ্যাকচুয়ালি লংগিটিউডিনাল কম্পোনেন্ট। লংগিটিউডিনাল কম্পোনেন্ট। এই যে জিনিসটা, এই যে ফোর্স এর কম্পোনেন্টটা, এটাই লংগিটিউডিনাল কম্পোনেন্ট হিসেবে কাজ করবে। আর এ কি করবে?
জাস্ট ইমাজিন করো একটা বইকে তুমি শক্ত করে আটকে রেখে এবার ঠেলছো। বইটা কি হবে? বইটা কি হবে? এরকম একটা চৌকো একটা ব্যাপার আছে। মানে বইয়ের মধ্যে বই হবে। এবার এটাকে তুমি এপাশ থেকে যদি ফোর্স দাও, আমি এই ছবিটাকে একটু বেটার ভাবে বড় করে করেছি। কি দেখবে? এইভাবে বেঁকে যাবে না বইটা? মানে প্রাথমিক অবস্থা ছিল এইখানটা থেকে। বইটার এই জায়গাটা কিন্তু স্টিফ করে দিয়েছিলে। তাহলে বইটা আল্টিমেটলি এভাবে বেঁকে যাবে। ইয়েস অর নো? ইয়েস, গুড। তাহলে এই যে বেঁকে যাওয়াটা এটাও এক ধরনের পীড়নের জন্য কিন্তু কাজ করছে। এখানেও পীড়ন কাজ করছে। এই যে শিয়ার বা কৃন্তন বলবো এটাকে আমরা। এই যে পীড়নটা, এই পীড়নটা কি কাজ করছে? এই পীড়নটা ওকে বাঁকিয়ে দিচ্ছে। অর্থাৎ কি চেঞ্জ করছে? এক্ষেত্রে ওর আকার চেঞ্জ করে দিচ্ছে। দেখো, আগে ছিল এরকম চৌকো। একদম যদি এটাকে আমি স্কয়ার ভাবি একটা, এবার কিন্তু আর চৌকো নেই, মানে স্কয়ার নেই। তাই না? তবে শিয়ারের ক্ষেত্রে কি হয়? শিয়ারের ক্ষেত্রে আমি ছোট্ট ইম্পোর্টেন্ট দুটো পয়েন্ট পরে বলছি। শিয়ারের ক্ষেত্রে ১ম যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি চেঞ্জ হয়? আকার চেঞ্জ হয়। আকার বদলায়। অন্য কোনো ক্ষেত্রে আকার বদলায় না। আমরা ওই যদি বেলুনের ক্ষেত্রে ভাবি যে ভলিউম বা আয়তন পীড়নের ক্ষেত্রে, ওটা ছোট হতে পারে, বড় হতে পারে। কিন্তু ওটা সেই গোলই থাকবে। তারের ক্ষেত্রে বা সিলিন্ডারের ক্ষেত্রে যদি তুমি লম্বা করে টানো সিলিন্ডারই থাকবে। সিলিন্ডার লম্বা হবে, ছোট হবে সেটা কথা। এখানে দেখো পুরো আকারটাই বদলে গেল। শিয়ার বা কৃন্তন কি করছে? না আকার বদলে দিচ্ছে। এইজন্য বাই ডেফিনিশন ইলাস্টিসিটিতে বলা হয় যে আকার বা আয়তন বা দুটোই চেঞ্জ। বাইরে থেকে বল প্রযুক্ত করে যখন এই কান্ডটা করা হয় যে আকার, আয়তন বা দুটোরই বদল করা হয়, তখন আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ইলাস্টিক মেটেরিয়াল এর প্রপার্টি জন্য এটা হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে? আকারকে বদলে দিচ্ছি। আকারকে বদলে দিচ্ছি কোন পীড়ন? শিয়ার বা কৃন্তন। এবার আমরা কি করে বুঝবো কি কোনটা কাজ করছে? খুব মন দিয়ে শুনে নেবে। দেখো এই যে বলটা প্রয়োগ হয়েছে কিভাবে সেটা দেখো। বলটা একটা প্রয়োগ হয়েছে সেটা হচ্ছে লম্ব বরাবর, এই বরাবর। দেখতেই পাচ্ছ। আরেকটা বল প্রয়োগ হয়েছে এই বরাবর। অর্থাৎ এই যে তলটা রয়েছে এই তলের সঙ্গে সমান্তরালে প্রয়োগ হয়েছে। আরেকটা হচ্ছে লম্বভাবে প্রয়োগ হয়েছে। আমি আরো ভালোভাবে বলতে পারি যে বস্তু যেখানে আটকানো আছে সেই বরাবর যদি আমি লম্ব টেনে দিই তাহলে যেটা সেটা লংগিটিউডিনাল, আর সেই বরাবর যদি আমি তীর টেনে দিই সেটা হচ্ছে আমাদের শিয়ার। ওকে? আমি ছোট্ট করে এটাকে একটা জাস্ট এক্সপ্লেনেশন দেওয়ার জন্য একটা প্রবলেম দিতে পারো। জাস্ট এন এক্সপ্লেনেশন। হ্যাঁ? ক্লিয়ার করার জন্য। ধরে নাও এখানে একটা 20 নিউটনের একটা বল প্রয়োগ করা হলো এবং যারা হচ্ছে এখানে একটা থিটা অ্যাঙ্গেল করে প্রয়োগ করছে। থিটা অ্যাঙ্গেল কার সাথে? না এই আ যে হরাইজন্টাল প্লেন তার সঙ্গে থিটা অ্যাঙ্গেল আছে। তাহলে ক্লিয়ারলি এই বরাবর যে বলটা হবে সেটা কত হবে? 20 cos থিটা, এবং এই বরাবর যে বলটা হবে সেটা কত হবে? 20 sin থিটা। ওকে? এই বলটা দেখো, এই বলটা এবং এই ইয়েলো লাইন দুটো একই দিকে আছে। তাই না? নরমালি মনে রেখো এটা cos থিটা কম্পোনেন্টের জন্য শিয়ার কাজ করে বা শিয়ারের উৎপত্তির কারণে cos থিটা কম্পোনেন্ট। অবভিয়াসলি বি কেয়ারফুল। থিটা অ্যাঙ্গেলটা যদি এখানে দিয়ে দেয় তাহলে কিন্তু গল্প কিন্তু ঘুরে যাবে। কম্পোনেন্ট খেয়াল রেখো এবং অ্যাঙ্গেল কোনটা দিচ্ছে সেটা খেয়াল রেখো। আমি এটা সিম্পল একটা ট্রিক বললাম। তাহলে এই যে ফোর্সটা, এই ফোর্সটা ওকে কি করছে? না আকার বদলানোর চেষ্টা করে দেবে। আর এ ওকে টেনে উপরের দিকে তোলার চেষ্টা করবে। দুটো একসাথে হতে চলেছে। তাই না? এক্ষেত্রে এই 20 sin থিটা এটা লংগিটিউডিনাল একটা বিষয় করার চেষ্টা করছে। মানে লংগিটিউডিনাল লম্বা করার চেষ্টা করছে বা ইত্যাদি। আর এটা কি করছে? ওকে এই আকার বদলাচ্ছে। যদি আমার বলটা যদি উল্টো দিকে হয়, মানে আমি বলতেই পারি যে বলটা এইভাবে প্রয়োগ করছি আমি। তাহলে কি হবে? কম্পোনেন্ট যদি ভাঙি আমি এই বরাবর এবং এই বরাবর। ওকে? তাহলে এটা কি করছে? এই কম্পোনেন্টটা খেয়াল করে দেখো। এটা জাস্ট এর রিভার্স হচ্ছে। আর কিছুই না। এই যে যেটা কাজ করছে সেটা হচ্ছে এটা কিন্তু আকার বদলাচ্ছে। এটা কি করছে? এটা কম্প্রেস করছে। আগেরটা কি ছিল? আগেরটা কি ছিল? প্রসারণ করছিল। মানে টেনে লম্বা করছিল। আর এটা কি করছে? সংকোচন করছে। দুটোই হতে পারে। এখন শিয়ারকে মাপা হয় কিভাবে? এটা খুব দরকারি একটা চিন্তা ভাবনা।
এই শেয়ারকে মাপা হয় এই অ্যাঙ্গেল দিয়ে, যেটা আমরা পরবর্তীকালে আলোচনা করতে চলেছি। ওকে? পরের ভিডিওতে আমি যখন তোমাদেরকে পড়াবো, তো কি কালার নেওয়া যায়? কালার হচ্ছেই না কেন রে ভাই? ব্লাক হ্যাঁ, এবার হলো বোঝা যাচ্ছে। এই অ্যাঙ্গেলটার মেজারমেন্ট খুব জরুরি। এই অ্যাঙ্গেল মেজারমেন্ট কিভাবে করব, সেটা আমরা পড়বো পরের ভিডিওতে বা পরের লেকচারে শিখবো কিভাবে করতে হয়। সেটা হচ্ছে পরের ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে বিকৃতি কি? এই যে পীড়নগুলো করলাম, এই পীড়নের ফলে বিকৃতি তৈরি হয়। বিকৃতিগুলো কি জিনিস সেটা আমরা পরের ভিডিওটাতে খুব ভালো করে শিখব। ততক্ষণ যদি আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, বইটা পড়বে এবং কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। অসুবিধা হলে অবশ্যই জানাবে। ওকে? হ্যাভ এ গুড ডে।